এয়ারপোর্ট থেকে বাংলোবারের মেইন গেট পেরিয়ে ভেতরে এসে গাড়িটা থামালো সারফারাজ। পুরো পথ জুড়ে সারফারাজ এক হাতে স্টিয়ারিং, আরেক হাতে বুকের সঙ্গে জড়িয়ে রেখেছে ছোট্ট নির্বাণকে। এয়ারপোর্টের ভিতরে থাকাকালীন সময়ে সেই যে নির্বাণকে কোলে নিয়েছিল সারফারাজ, তারপর আর ওর কেয়ারটেকার সুফিয়াকে দেয়নি। গাড়ি ছাড়ার কিছুক্ষণ পরেই ঘুমিয়ে পড়েছিল ১.৫ বছরের ছোট্ট নির্বাণ। মাথাটা হেলান দিয়ে রেখেছে সারফারাজের বুকের ওপর। মাঝে মধ্যে গাড়ির হালকা ঝাঁকুনিতে একটু নড়েচড়ে উঠলেও আবার শান্ত হয়ে গিয়েছিল সে। সুফিয়া অবশ্য কয়েকবার বলেছিল, স্যার, আমি নেই এখন নির্বাণকে, আপনি ড্রাইভিং করছেন তো? কিন্তু সারফারাজ মাথা নেড়ে না করে দিয়েছিল। বলেছিল, না থাক, ঘুম ভেঙে যাবে ওর। শিশু নির্বাণকে নিজের বুকের থেকে সরাতে সারফারাজ যেন একটু মন চাইছিল না। তাই পুরো পথটাই সে ধীরগতিতে, অন্তত সাবধানতার সাথে গাড়ি চালিয়েছে। সারফারাজের বুকের ভিতরে শান্তিরা মেলা জমিয়েছে আজ, যার ব্যাখ্যা সে নিজেও দিতে পারবে না হয়তো। সারফারাজ গাড়ি পার্ক করে নির্বাণকে বুকের সঙ্গে আগের মতোই ধরে রাখা অবস্থায় গাড়ি থেকে নামল সে। নির্বাণ কি নিশ্চিন্তেই না ঘুমাচ্ছে এখনো। সুফিয়াও পিছন সিট থেকে নেমে দাঁড়ালো। কয়েক মুহূর্ত নীরবে তাকিয়ে রইল সে সারফারাজ আর নির্বাণের দিকে। সুফিয়ার মনে হচ্ছিল সারফারাজ আর নির্বাণ আজই যেন প্রথম দেখা নয়, যেন বহুদিন ধরে ওরা একে অপরের পরিচিত। অদৃশ্য একটা সম্পর্ক আছে ওদের মধ্যে। কারণ যেই ছেলে নিজের মা আর সুফিয়া ছাড়া আর কারো কোলে ২ মিনিটও থাকে না, সেই নির্বাণই কিনা এতক্ষণ ধরে সারফারাজের কোলে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। ব্যাপারটা আশ্চর্য করে দেওয়ার মতোই। সুফিয়ার ঠোঁটে তৃপ্তির হাসি ফুটে উঠল। তখনই সারফারাজ ধীর গলায় বলল, ভিতরে চলুন। সুফিয়া মাথা নেড়ে সম্মতি জানালো। তারপর ওরা তিনজনে বাংলোবারের ভিতরে যাওয়ার উদ্দেশ্যে হাঁটতে শুরু করলো। বাংলোবারের ড্রয়িং রুমে নীরা সোফার উপর দুপা তুলে জড়সড় হয়ে বসে সামনে টি টেবিলের ওপর ছোট্ট স্ট্যান্ডে নিজের ফোনটা রেখে খুব মন দিয়ে কোরিয়ান সিরিজ কুইন অফ ট্রেস এর ৩য় পর্ব দেখছেন। সিরিজের মাঝে নীরা এমনভাবে ডুবে গিয়েছে যে সিন অনুযায়ী মাঝে মধ্যে চোখের আকৃতি বড় করে ফেলছে, তো কখনো ঠোঁট কামড়ে হাসি নিয়ন্ত্রণ করছে। এদিকে রান্নাঘরে পিহু আর অনু মিলে সবার জন্য রাতের খাবার তৈরি করছে। পিহু প্রথমে অনুকে বারবার বলেছিল, তোমাকে কিছু করতে হবে না অনু, তুমি গিয়ে বিশ্রাম নাও, সবে তো জ্বরটা কমেছে তোমার। কিন্তু অনু কিছুতেই রাজি হয়নি ঘরে যাওয়ার কথায়। কারণ শুয়ে বসে থাকতে থাকতে সে বিরক্ত হয়ে উঠেছিল। তাই প্রায় জোর করেই বলেছিল, দয়া করে আমাকে একটু কাজ করতে দিন ভাবি, না হলে আমার সময়টা ভালো কাটবে না। অনুর অনুরোধে শেষ পর্যন্ত আর না করতে পারেনি পিহু। তাই পিহু অনুর হাতে টুকটাক কিছু কাজ ধরিয়ে দিয়েছে। রাতের জন্য আজ একটু আলাদা ধর্মী খাবারের আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে পিহু। কয়েক রকমের ভর্তা আর খুদ বিরান রাঁধবে সে। অনুর কাছে অবশ্য এই খাবার নতুন কিছু নয়, কারণ ছোটবেলা থেকে অনু মাঝে মধ্যে এই খাবার খেয়ে এসেছে। তবে এই বাড়ির অন্য সদস্যদের কাছে হয়তো খাবারটা একেবারেই অজানা কিছু হবে। মূলত চাল ভাঙার সময় চালের সাথে ছোট ছোট কিছু দানা থাকে, সেগুলো কুলোতে ঝেড়ে আলাদা করা হয়। তারপর সেগুলোর নাম দেওয়া হয় খুদ। সেই খুদের সঙ্গে পরিমাণ মতো লবণ, সামান্য হলুদ, কাঁচামরিচ, ধনিয়া জিরা গুঁড়া, কাঁচা জিরা বাটা আর সরিষার তেল বা সয়াবিন তেল মিশিয়ে ভালো করে মাখানো হয়। তারপর পর্যাপ্ত পানি দিয়ে ধিম আঁচে জাল দেওয়া হয় যতক্ষণ না দানাগুলো ফুটে যায়, পাশাপাশি পানিটুকু সম্পূর্ণ শুকিয়ে যায়। এভাবেই তৈরি হয় খুদ বিরান। খুদ বিরানের আসল স্বাদ পাওয়া যায় বিভিন্ন ভর্তার সঙ্গেই। তাই পিহু আয়োজন করেছে রসুন, পেঁয়াজ আর শুকনো মরিচ ভেজে একসঙ্গে বাটার ভর্তা, শুটকির ভর্তা, ডাল ভর্তা, সিম ভর্তা আর গড়াই মাছের ভর্তার। অনু পিহুর নির্দেশ অনুযায়ী টুকটাক কাজ করছে। কখনো পেঁয়াজ কুচি করে দিচ্ছে, তো কখনো জিরা বেটে দিচ্ছে। পুরো রান্নাঘর জুড়ে এই মুহূর্তে ভাজা শুকনো মরিচ, রসুনের হালকা ঝাঁঝালো গন্ধ, শুটকির গন্ধ ছড়িয়ে রয়েছে। সেই সময় ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে আসলো তেজ আর নির্ঝর। দুজনেই একত্রে আরাম করতে বসলো সোফায়। সন্ধ্যা ৭টার পরই ইলমাকে কফি শপ থেকে আনতে যেতে হবে তেজকে। এখন ঘড়িতে মাত্র ৫:৩০ বাজে। হাতে অনেক সময় থাকায় আপাতত ইলমার কাছে যাওয়ার কোনো তাড়া নেই তেজের। তেজ নীরাকে বলল, কিরে বেবলি, অমনভাবে বসে কি দেখছিস? নীরা নাক উঁচিয়ে নিজের ঠোঁটের উপর শাহাদাত আঙ্গুলটা রেখে ইশারায় তেজকে চুপ করতে বলল।
কারণ এই মুহূর্তে সিরিজের টানটান উত্তেজনামূলক পরিস্থিতি চলছে। তাই নীরা ওর আশেপাশে বাড়তি কোনো সাউন্ড চাচ্ছে না। তখনই নির্ঝর উঠে নীরার ফোনটা স্ট্যান্ড থেকে সরিয়ে নিজের কাছে নিল। নীরা সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে বলল, ছোট ভাইয়া, এ তুমি কি করলে? কত সুন্দর একটা সিন চলছিল, আর তুমি ফোনটা নিয়ে আমার দেখার আমেজটাই নষ্ট করে দিলে। নির্ঝর বলল, বেশ করেছি, নিয়েছি। বাচ্চা একটা মেয়ে তুই, কোথায় থালাবাটি কাদামাটি দিয়ে খেলবি? তা না, অ্যাডাল্ট সিরিজ দেখছিস? ছে ছে ছে। তেজ ও নির্ঝরের কথায় তালে তাল মিলিয়ে বলল, বাংলায় একটা প্রবাদ আছে জানিস না, অতি সকালে পাকিলে বাল দুঃখ তাকে চিরকাল। আমরা তোর বড় ভাই হয়ে তোর জীবনে সেই প্রবাদটা ফলতে দিতে পারি না। নীরা গাল ফুলিয়ে এক প্রকার ফুসফুস করতে করতে বলল, পিছনে লাগছো তো আবারও আমার। বড় ভাইয়াকে আসতে দাও, তারপর তোমাদের কি হাল করি দেখবা। তেজ বলল, মিথ্যে বলবি কেন ভাইয়ার কাছে তুই আমাদের নামে? মিথ্যে? মিথ্যে বলতে যাব কেন? যা বলার অবশ্য শতভাগ সত্যই বলবো। তাহলে বললি যে আমরা তোর পিছনে লেগেছি, এটা সত্য হলো কিভাবে? সত্যই তো, লাগছই তো পিছনে। আমরা জলজান্ত দুটো হ্যান্ডসাম পুরুষ তোর থেকে মিনিমাম 2 হাত দূরত্ব বজায় রেখে একেবারে সামনাসামনি বসে আছি, পিছনে কখন লাগলাম? তেজের যুক্তি শুনে নীরার মুখ হাঁ হয়ে গেল। পরপরই নির্ঝর আর তেজ দুজন মিলে হাই ফাইভ করলো হেসে। পরক্ষণেই নির্ঝর হাসি থামিয়ে বলল, মুখ বন্ধ কর, নয়তো দেখবি কোথাও থেকে তেলাপোকা উড়ে এসে ঢুকে পড়বে তোর মুখের ভিতর। নীরা সঙ্গে সঙ্গে মুখ কুঁচকে বন্ধ করে নিয়ে বিড়বিড় এ বলল, হনুমানের দল কোথাকার। সেই সময় সারফারাজা ওর বুকে জড়িয়ে রাখা ঘুমন্ত নির্বাণ ও সুফিয়াকে নিয়ে বাংলো বাড়ির মূল দরজা পেরিয়ে ভিতরে প্রবেশ করলো। তখনই সেদিকে চোখ পড়ল নীরার। প্রথমে নীরার ভ্রু কিঞ্চিত কুঞ্চিত হলেও পরপরই ও কিছুটা থমকে গেল। এক মুহূর্তের জন্য নীরা যেন নিঃশ্বাস ফেলতেই ভুলে গিয়েছিল। পরপরই হালকা কাঁপান্বিত স্বরে নীরা নির্বাণ বলে উঠে দ্রুত পায়ে সারফারাজের দিকে এগিয়ে গেল। নীরার এমন রিয়াকশনে তেজ ও নির্ঝর সঙ্গে সঙ্গে গাড় ঘুরিয়ে মূল দরজার দিকে তাকালো। ওদের নজরে পড়ল সারফারাজ সহ ওর কোলে থাকা ছোট্ট একজন বাচ্চা আর একজন মডার্ন পোশাক পরিহিত অতি ফর্সা নারী। নীরার দু চোখ অশ্রুরা চিকচিক করছে। নিজের সন্তানকে এতদিন পর চোখের সামনে দেখে নীরার বুকের ভেতরটা যেন হু হু করে উঠছে যেন। সারফারাজ মৃদু হেসে নির্বাণকে ওর মা নীরার দিকে এগিয়ে দিল। নীরা নির্বাণকে কোলে নিতেই ছেলেটা ঘুম একটু ভেঙে গেল। তেজ আর নির্ঝর বসা থেকে উঠে দাঁড়ালো। নির্বাণ ওর ছোট্ট গোল গোল চোখ দুটো মেলে তাকালো। কয়েক সেকেন্ড স্থির হয়ে নিজের মায়ের মুখের দিকে তাকিয়ে রইল সে। তারপর হঠাৎই নির্বাণের ঠোঁটে ফুটে উঠল এক টুকরো হাসির রেখা। নির্বাণ ওর ছোট্ট হাত দুটো এগিয়ে নীরার মুখটা ছুঁয়ে ছুঁয়ে আদো আদো কণ্ঠে বলল, মা, মা। তখনই নীরার বুক যেন ভরে উঠল আনন্দে। নীরা প্রায় পাগলের মতো একের পর এক চুমু দিতে লাগলো নির্বাণের গোল গোল গালে, কপালে। অতঃপর নীরা আদুরে স্বরে বলল, আমার বাবু, আমার সোনা, আমার নির্বাণ। নির্বাণও খুশিতে হাত পা নাড়ছে। বারবার নিজের ছোট ছোট আঙ্গুল দিয়ে মায়ের মুখটা এমনভাবে টিপে টিপে দেখছে যেন নিশ্চিত হতে চাইছে সত্যিই ওর মা ওর সামনে দাঁড়িয়ে আছে কিনা। এমন দৃশ্য দেখে তেজ আর নির্ঝর দুজনেই আর স্থির থাকতে পারল না। দুজনেই প্রায় একসঙ্গে এগিয়ে এলো। তেজ নীরার দিকে হাত বাড়িয়ে বলল, এই দে দে, আমার বাগ্নে, আগে আমাকে দে। আমি ওর মেজো মামা হই। তখনই নির্ঝর সঙ্গে সঙ্গে তেজের বাম হাতের উপরা অপরিয়াংশে নিজের ডান হাত দ্বারা প্রেসার দিয়ে ওকে হালকা সরিয়ে বলল, তেজ ভাই, সরো তো তুমি। আগে আমি নেব আমার বাগ্নেকে। তেজ ভ্রু কুঁচকে বলল, আমি তোর বড় নির্জরা, বড়দের কথার উপর যে কথা বলতে হয় না তুই জানিস না? নির্ঝর গম্ভীর মুখ করে বলল, আমি তো তোমার ছোট ভাই তেজ ভাই, তাই আমার প্রতি তোমার দয়া মায়া থাকা উচিত। আমাকে আগে নিতে দাও আমার বাগিনাকে। দুজন প্রায় ঠেলাঠেলি শুরু করে দিল। মুহূর্তের মধ্যেই নীরা ওদের দিকে অবাক হয়ে তাকিয়ে হাসছে। আর নীরার কোলে থেকে নির্বাণ এমনটা দেখে হাত পা নাড়িয়ে হাসছে, যেন ভীষণ মজার কোনো সিন চলছে ওর সামনে। এদিকে এসব কাণ্ড ওদের সবার থেকে খানিকটা দূরে দাঁড়িয়ে থেকে অবাক চোখে দেখছে অনু। রান্নাঘরে কাজে ব্যস্ত থাকা পিহু ড্রয়িং রুমের ওপাশ থেকে হালকা পাতলা শব্দ শুনতে পেয়ে এগিয়ে এলো। অনুর কাছে আস্তে আস্তে বলল, কে এসেছে? কিসের এত আওয়াজ হচ্ছে ওখানে? অনু হাত উঠিয়ে সামনের দিকে ইশারা করলো। পিহু সেদিকে তাকাতেই পুরো দৃশ্য দেখতে পেল। সারফারাজ গম্ভীর গলায় নীরাকে বলল,
এদের কাউকে এখন দিবি না, তুই আমার ভাগ্নেকে নীরা। তেজ নির্ঝর থেমে গিয়ে তাকালো সারফারাজের দিকে। একই স্বরে সারফারাজ আবারও বলল, দুটোতে মিলে যে কামড়াকামড়ি অবস্থা তৈরি করেছে, তাতে আমার ভাগ্নেকে এই মুহূর্তে ওদের দেওয়া মানে ওরা ওকে আলু ভর্তা বানিয়ে ছাড়বে। তেজ আর নির্ঝর একসাথে প্রায় মিনতির স্বরে বলল, বড় ভাইয়া প্লিজ এমনটা করো না, আমরা আর এমন করছি না, শান্ত থাকবো। তেজ নীরার দিকে তাকিয়ে বলল, একবার দে না রে ওকে কোলে নিতে, কথা দিচ্ছি গুনে গুনে 10টা চুমু খেয়েই দিয়ে দিব আবার। ওর গুলু গুলু গালে চুমু খাওয়ার জন্য আমার ঠোঁট কেমন হাঁসফাঁস করছে, বুঝ একটু। সারফারাজ এবার কড়া গলায় ধমক দিল তেজকে, চুপ। তারপর নীরাকে বলল, নীরা বাবুকে নিয়ে রুমে যা তুই, লম্বা জার্নি হয়েছে ওর, এবার বিশ্রাম দরকার। নীরা মাথা নেড়ে সম্মতি জানালো। নির্বাণকে নিজের বুকে জড়িয়ে নিয়ে রুমের দিকে হাঁটতে শুরু করলো সে। পরক্ষণেই সারফারাজ পিহুর দিকে তাকিয়ে বলল, বউ, সুফিয়াকে গেস্ট রুমে নিয়ে যাও। পিহু হাসি মুখে মাথা নেড়ে বলল, আসুন সুফিয়া। সুফিয়াকে নিয়ে পিহু গেস্ট রুমের দিকে চলে গেল। সারফারাজও আর দাঁড়ালো না, নিজের রুমে ফ্রেশ হওয়ার জন্য চলে গেল। ড্রয়িং রুমে এখন দাঁড়িয়ে আছে শুধু তেজ, নির্ঝর আর অনু। ড্রয়িং রুম ফাঁকা হয়েছে বুঝে তেজ হঠাৎ ঘুরে দাঁড়িয়ে নির্ঝরের পশ্চাৎদেশে কষিয়ে একটা লাথি মারল। সঙ্গে সঙ্গে নির্ঝর আউচ বলে দুহাত নিজের পশ্চাৎদেশে চেপে ধরে এক প্রকার লাফিয়ে উঠল। তেজ দাঁতে দাঁত চেপে বলল, শালা, তোর জন্য আমি নিতে পারলাম না বাবুকে। নির্ঝর খানিক প্রতিবাদী স্বরে বলল, তুমিই তো মানলে না আমার কথা তেজ ভাই, এখন আমার একার ওপর সব দোষ বর্তাচ্ছ কেন? চুপ শালা, অধৈর্যের গোডাউন। ইচ্ছে করছে প্যান্ট খুলে জায়গা মতো বিচুটি পাতা ঢেলে দেই। নির্ঝর কয়েক কদম পিছিয়ে দুষ্টু হাসি হেসে বলল, নিজের জায়গা মতো ডালার কথা বললে নাকি তেজ ভাই, এনে দেব বিচুটি পাতা। তেজ সঙ্গে সঙ্গে নির্ঝরকে তাড়া করলো। তবে রে শালা। নির্ঝরও ছুটে একেবারে বাড়ির বাইরে চলে গেল। ওদের দু ভাইয়ের এমন অবস্থা দেখে অনু ঠোঁট চেপে হাসিয়ে আটকানোর চেষ্টা করলো। ইলমা দাঁতে দাঁত পিষে দৃঢ়স্বরে ওর সামনে বসা পুরুষটিকে বলল, কেন এসেছো এখানে? মানা করেছিলাম না আমার আশেপাশে যেন না আসা হয় সেই বিষয়ে। পুরুষটি হালকা হেসে বলল, দেখতে ইচ্ছে করছিল খুব। তুমি তো জানোই খুব ভালো করে আমার মনটা বড্ড অবাধ্য, নিজের মানাই শোনে না, আর অন্য কারোটা শুনবে কি করে। ইলমার রাগে যেন শরীর তিরতির করে কাঁপছে পুরুষটির এমন গা জ্বালানোর কথায়। ইলমা বলল, এক্ষুনি চলে যাবে তুমি এখান থেকে, নয়তো ফল ভালো হবে না বলে দিচ্ছি। পুরুষটি চেয়ারে পিঠ ঠেকিয়ে ভাবলেশহীন কণ্ঠে বলল, এক কাপ স্ট্রং ব্ল্যাক কফি বানিয়ে এনে দাও নিজ হাতে, খেয়েই চলে যাব প্রমিস। ইলমা ছোট্ট করে বেশ বলে কফি বানানোর উদ্দেশ্যে অগ্রসর হলে রিসিপশনের দিকে। শব্দ করে নিঃশ্বাস ফেলে নিজের চেহারার ধরন সে স্বাভাবিক করলো কিছুটা। রিসিপশনের সামনে এসে দাঁড়াতেই নাহিদ কাজ করতে করতে বলল, অর্ডার নেওয়ার জন্য পাঠিয়েছিলাম আপনাকে, নাকি কাস্টমারের সাথে ঘন্টা ধরে বসে গল্প করার জন্য মিস ইলমা? ইলমার এবার ইচ্ছে করছে দুজনের চুল টেনে ছিঁড়তে। এক এই নাহিদ, অপর আরেক ওইখানে বসা ওই পুরুষটা। তবুও ইলমা নিজেকে সংযত করে বলল, উনিই অর্ডার দিতে সময় নিচ্ছিলেন। কি কি অপশন আছে কফির আমাদের এখানে তা এক এক করে শুনলেন তাই। কি অর্ডার করলেন উনি? স্ট্রং ফ্লেভারের ব্ল্যাক কফি। ঠিক আছে, আপনি সিনে জমা কাপগুলো পরিষ্কার করুন, আমি কফিটা বানাচ্ছি। উনি আমার হাতে বানানো কফি খাওয়ার আবেদন করেছে। নাহিদ শান্ত চোখে তাকালো ইলমার দিকে এমন কথা শুনে। পরপরই সে নিজের দৃষ্টি সরিয়ে সিন রুমের দিকে যেতে যেতে বলল, চটজলদি বানান। ইলমা তৎক্ষণাৎ কফি বানানোর কাজে মনোনিবেশ করলো। বানাতে বানাতে ওর চোখ ঘড়ির দিকে পড়ল, প্রায় 6টা বাজতে চলেছে। 7টার মধ্যেই তেজের এখানে আসার কথা ইলমাকে নেওয়ার জন্য। ইলমা এবার হাতের গতি বাড়ালো। কিয়ৎক্ষণ পর কফি বানানো শেষেই সে কফির মগটা নিয়ে আবারও গেল সেই টেবিলের কাছে যেখানে পুরুষটি বসেছিল। কফির মগটা পুরুষটির দিকে এগিয়ে দিয়ে ইলমা বলল, দ্রুত শেষ করে চলে যাও এখান থেকে, আর কখনো আমার ত্রিসীমানায় যেন তোমায় ছায়াও না দেখি আমি। পুরুষটি কফির কাপে প্রথম চুমুকটা দিল। দৃষ্টি তার ইলমার উপরে স্থির। দ্বিতীয় চুমুক দেওয়ার পর বলল, আজ মার্চের 7 তারিখ, সময় দিলাম তোমায় এই মাসটা, এরপর আর 1 সেকেন্ডও পাবে না অপচয় করার জন্য। ইলমা ক্ষুব্ধ চোখে তাকিয়ে বলল, ইউর টাইম মিনস নাথিং টু মি। পুরুষটি কফির কাপে শেষ চুমুকটা দিয়ে বলল, তোমার কাছে হয়তো আমার সময়ের দাম নেই, কিন্তু আমার কাছে আছে, আর আমি তো তোমার মতামত চাইনি।
এই বলে পুরুষটি উঠে চলে গেল। ইলমা পুরুষটি যাওয়ার পানে তাকিয়ে কেবল রাগে ফুসফুস করতে শুরু করলো।